সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছেন তারা কিন্তু সবাই নিজেদেরকে কলঙ্কিত করে ফেলেছেন। তারা কিভাবে কলঙ্কিত করেছেন দেখেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? ভারতের ভিতরে থাইকা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এই জিনিসটা তিনি কিন্তু কখনোই ফ্লাশ করেন নাই, কিন্তু জাতি তা জেনে গেছে তার বর্তমান কর্মকাণ্ডের মাধ্যমে। তারপরে কি করেছেন? বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ, যিনি নাকি KM ওবায়দুর রহমান সাহেবের মেয়ে, শামা উবায়েদ আমেরিকান নাগরিক। যাক, বেশ ভালো কথা। কিন্তু তিনি কি করলেন? ভারতের একটা সংবাদ সংস্থা যার নাম ANI, সেখানে তিনি এক প্রশ্নের জবাবে বলে দিলেন যে আদানি বাংলাদেশের ভিতরে যদি বিনিয়োগ করে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু তিনি তো জানেন যে আদানি বাংলাদেশের সাথে এর আগে অর্থাৎ হাসিনার আমলে বাংলাদেশের সাথে যে চুক্তি করেছে বিদ্যুৎ খাতে, তা হলো লুটপাটের একটা চুক্তি, যা বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর ব্যাপার। তারপরেও তিনি আদানিকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করলেন, যা বাংলাদেশের জন্য একটা ক্ষতির ব্যাপার। এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। যদিও তিনি চান, তিনি কি জন্য চান? অবশ্যই তারা ভারত নির্ভর, এজন্যই তিনি চান আদানি বাংলাদেশের ভিতরে আবার কোনো বিনিয়োগ করুক, আবার লুটপাট করে নিক বাংলাদেশের জনগণের টাকা। তারপরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কী করলেন? ভারতে গেলেন, অন্যান্য কারোর সাথে আগে দেখা করলেন না। তিনি আগে দেখা করলেন কার সাথে? ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান অজিত দোভালের সাথে। তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি সবার আগে দেখা করবেন কোনো একজন মন্ত্রীর সাথে। এতে তিনি কি করলেন? বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেন, বাংলাদেশকে তিনি অপমানিত করলেন, যা এটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। সুতরাং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব যেটা করেছেন সেটা একটা গুরুতর অপরাধ করেছেন। তিনি বাংলাদেশকে কটাক্ষ করেছেন। ভারত সফরে গিয়ে সেখানকার কোনো মন্ত্রীর সাথে আগে দেখা না করে সেখানকার কোনো একজন গোয়েন্দা প্রধানের সাথে সবার আগে দেখা করলেন, যে নাকি বাংলাদেশের বিদ্রোহ নামে বাংলাদেশের আর্মি অফিসারদের হত্যার সাথে জড়িত। তার সাথে তিনি সবার আগে দেখা করলেন। এটা সত্যি অপমানজনক বাংলাদেশের জন্য, বাংলাদেশের জাতির জন্য, যা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারবে না। এতে বোঝা যাইতেছে কি, যে তারা অজিত দোভালদের যে অপরাধ ছিল বিদ্রোহের নামে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করার, সেই অপরাধটা তারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ভিতরে যে সমস্ত বিডিআর সদস্য সেই সময় কিছুটা তাদের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময় বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, তাদের অনেককেই কিন্তু এখনও জেলবন্দি করে রাখা হয়েছে। যদিও তারা বাংলাদেশি নাগরিক, আমরা বিদেশিদেরকে অর্থাৎ অজিত দোভালদেরকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক যারা
যারা বিডিআর হিসাবে কর্মরত ছিলেন ওই সময় তাদেরকে গ্রেপ্তার করে বন্দি রাখা হয়েছে, তাদেরকে কেন ক্ষমা করে দিতে পারি না? এটা একটা বৈষম্যমূলক নীতি বর্তমান বাংলাদেশ সরকারের। এতে বোঝা যাইতেছে যে বাংলাদেশ সরকার ভারত সরকারের উপর নির্ভরশীল এবং ভারত সরকারের দ্বারায় পরিচালিত হচ্ছেন। আর যদি পরিচালিত নাই হবেন তাহলে কি জন্য অজিত দোভালদের অপরাধ ক্ষমা করে দিলে কিন্তু বাংলাদেশের নাগরিক বিডিআর সৈনিক যারা এখন বন্দী আছেন তাদেরকে কেন ক্ষমা করে দিবেন না? তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিতে হবে। আমরা চাই যে বিডিআর সৈনিক যারা বন্দী আছেন তাদেরকেও ভারতীয়দের যেভাবে ক্ষমা করে দেওয়া হয়েছে সেভাবে বাংলাদেশের বন্দি বিডিআর সৈনিকদেরকেও ক্ষমা করে দেওয়া হোক। তা না হলে বৈষম্যমূলক আচরণ জাতি দেখবে। আর এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা ভারত নির্ভরশীল এবং ভারতের কথা মতো তারা কাজ করতে বাধ্য। জাতি তা মোটেই পছন্দ করে না। বাংলাদেশের জনগণ অবশ্যই তাদেরকে উৎখাত করবেন, যেমনটি 16 বছরের স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে তেমনটি উৎখাত করবে বাংলাদেশের জনগণ বর্তমান ভারত নির্ভর তারেক সাহেবের সরকারকে। এটা তাদের কর্মকাণ্ড প্রমাণ করে দিতেছে যে তারা ভারতের উপর নির্ভরশীল। আমরা যদি একটু সমালোচনা আমরা যদি একটু তা পরিষ্কার করে বুঝিয়ে দেই তাহলে এটা আমাদের দোষ হবে কি জন্য? তোমরা তো করতেছ, তোমাদেরই তো দোষ, তাই না? তোমরা ভারতকে ক্ষমা করে দিলা, হ্যাঁ, এটা তো তোমাদেরই দোষ। এটা আমরা যারা সাধারণ জনতা, আমরা যারা ইউটিউবে তথ্য পরিবেশন করি তাদের দোষ হবে কি জন্য? তোমরা দোষ করবা তাতে দোষ না, আর আমরা তা প্রকাশ করলেই দোষ। এটা কিন্তু স্বৈরাচারী হাসিনাদের, স্বৈরাচারী আওয়ামী লীগারদেরই একটা মতবাদের মতো হয়ে যাবে যা তোমরা করতেছ। আর তারেক রহমান সাহেবের উপদেষ্টাদের মধ্যে আছে এমবিবিএস জাহিদুর রহমান, তিনি তারেক রহমান সাহেবের পলিসি এবং স্ট্র্যাটেজি উপদেশ দেন আর কি। তারেক রহমান সাহেবকে পলিসি এবং স্ট্র্যাটেজি, নীতি এবং কৌশল উপদেশ দেন জাহিদুর রহমান সাহেব। এমবিবিএস, কিন্তু ডাক্তারি করেন না। হ্যাঁ, তিনি কোনো নির্বাচিত সংসদ সদস্য না। মির্জা আব্বাস কিন্তু নির্বাচিত সংসদ সদস্য। মির্জা আব্বাস উপদেশ দিতে পারে, কিন্তু অনির্বাচিত সংসদ সদস্য, অনির্বাচিত লোকেরা কি জন্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে উপদেশ দিবে? এটা তো আইন বহির্ভূত মনে হচ্ছে। এটা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আর যদি তারেক রহমান সাহেবরা এটা গ্রহণযোগ্য বলে মনে করেন তাহলে বুঝতে হবে যে এটা অন্য দেশের চাপই করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে জাতি বুঝে গেছে যে তারেক রহমান সাহেব ভারতের দ্বারা পরিচালিত। তারেক রহমান সাহেবের সরকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শামা ওবায়েদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সবাই ভারতের দ্বারা পরিচালিত, ভারতের চাপে পরিচালিত। কিন্তু বাংলাদেশের জনগণ তো তারেক রহমান সাহেবের মন্ত্রীদের বেতন দেয়, তাই না? ভারত তো কোনো বেতন দেয় না। ভারত সরকার তো বাংলাদেশে তারেক রহমান সাহেবের মন্ত্রীদের তো কোনো বেতন দেয় না, তাই না? তারপরেও তারা ভারতের কথা পরিচালিত হবে কি জন্য?
এটা জাতি মেনে নিতে পারছে না। আহ, এটা একটা এটা একটা মানে বোঝা যাইতেছে যে ভারত পরের ধনে পুদ্দারি করতেছে, অর্থাৎ বাংলাদেশের জনগণের আহ, টাকা দিয়ে পুষবে এই তারেক রহমান সাহেবদেরকে, আহ, যারা নাকি ভারতের হয়ে কাজ করবে, তাই না? দেখেন, তারা বলতেছে যে দেশের ভিতরে তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু তেলের পাম্পগুলোতে লাইন লেগে আছে। চীন যেখানে এগিয়ে আসতেছে বলতেছে যে আমরা তোমাদের তেল সমস্যার সমাধান করব, ইরান যেখানে এগিয়ে আসতেছে যে আমরা তোমাদের তেল সমস্যার সমাধান করে দেব, কিন্তু তাদের কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে তারেক রহমান সাহেবরা কী করতেছে, ভারতের কাছে তেল চাইতেছে। ভারতের কোনো তেলই নাই, ভারত উল্টা তেল আমদানি করে অন্য দেশ থেকে। বুঝতেই তো পারছেন কী ধরনের নির্ভুল তারেক রহমান সাহেবের এই সরকারের লোকজনেরা, তাই না? জাতি বুঝে গেছে যে আবার বেইমানি শুরু করছে বাংলাদেশের ক্ষমতাসীনরা, আগের ক্ষমতাসীনদের মতোই। তো জাতি এটা কখনোই মেনে নেবে না। অবিলম্বে এই তারেক সাহেবের সরকারকেও জাতি উৎখাত করে দিবে যদি তারা নিজেদেরকে সংশোধন না করেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আল্লাহ হাফিজ।